ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত 2। বান্দরবান থেকে অপহৃত 7 শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাতপন্থীরা। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। এতক্ষণ আকাশ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই পক্ষের 2 জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশুতারা গ্রামের একটি ভিটা বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এলো পাথারি কুপিয়ে তাকে হত্যা করে। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান পক্ষের আমানত মিয়ার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমানত মিয়াকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে অপহৃত 7 শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। সেনাবাহিনী ও পুলিশের অভিযান শুরু করার পর অপহৃতদের দুর্গম পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর 7 শ্রমিককে উদ্ধারের পর ওই এলাকার সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃতরা ভালো আছেন। গত 1 ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি বাগান থেকে 7 কাঠ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ বাবদ 7 লাখ টাকা দাবি করে পরিবারের কাছে। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবারের কাছে ফিরতে পারছেন কাঠ শ্রমিকরা। বিশ্ব ইজতেমার খবর। আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন ইজতেমা ময়দানে বন্দেগীতে মশগুল রয়েছেন সুরায়ে নিজামি বা জুবায়েরপন্থী 23 জেলার মুসল্লিরা। আজ বাদ ফজর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা খুরশেদি। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদারা। এছাড়া বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। ইজতেমা ময়দান সহ আশপাশের এলাকার আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে প্রয়োজনীয় সদস্য। এদিকে গত রাত 11টার দিকে আমির হোসেন নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে এবং ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমির হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুরে। এ নিয়ে 2 পর্বে 7 জন মুসল্লির মৃত্যু হল। আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার ইজতেমা করতে পারবেন তাবলিগ জামায়াত বাংলাদেশ বা মাওলানা সাদের অনুসারীরা। শর্ত পূরণ সাপেক্ষে 14 থেকে 16 ফেব্রুয়ারি টঙ্গীতে তাদের বিশ্ব ইজতেমা করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এই বছর দ্বিতীয় পর্বে সাতপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, শনিবার তুরাগ তীরের ইজতেমা ময়দান মাওলানা সাদ অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। প্রথম পর্বের পরে 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই দ্বিতীয় পর্বের কার্যক্রম শেষ হবে। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ দ্বিতীয় দিন। আগামীকাল দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই দ্বিতীয় পর্বের কার্যক্রম এবং 14, 15, 16 এই 3 দিন অনুষ্ঠিত হবে সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা, অর্থাৎ তৃতীয় পর্বের ইজতেমার কথা রয়েছে আগামী
14, 15 এবং 16 ফেব্রুয়ারি। এই মুহূর্তে ইজতেমা ময়দানে বয়ান চলছে। বয়ান করছেন ভারতের মাওলানা ইসমাইল কুদরা এবং বাদ আসর এখানে আবার বয়ান শুরু করবেন ভারতের মাওলানা জুবাইর হাসান। তার বয়ানের পরপরই এখানে বেশ কয়েকটি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে, এমনটি আমাদেরকে ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং যৌতুকবিহীন বিয়ের পরই বাদ মাগরিব যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এবার 7 গ্রুপের যারা এখানে ইজতেমা করতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের নতুন করে একটি জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই নিরাপত্তা বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই নিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে 7 গ্রুপ যদি এবছর এই ইজতেমা ময়দানে তারা ইজতেমা করতে চান তাহলে এবারই শেষবারের মতো তারা ইজতেমা করবেন এই শর্তে, অর্থাৎ আগামী 2026 সালে যে ইজতেমা হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না। এই শর্ত যদি তারা পূরণ করেন তাহলে 14 তারিখ থেকে তাদের ইজতেমার কার্যক্রম শুরু করতে পারবেন। অন্যথায় শঙ্কার মধ্যে রয়েছে এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা আদৌ এই ইজতেমা ময়দানে তারা ইজতেমা করতে পারবেন কিনা। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি শেষ হবে এমন আশাবাদ তারা ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজকে তার সর্বশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা তর্তিপুরে পাগলা নদীতে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব। মঙ্গলবার দিনভর পাপমোচন ও অকল্যাণ দূর করার আশায় এই স্নানে অংশ নেন হাজার হাজার পুণ্যার্থী। পাগলা নদীটি ভারতের গঙ্গা নদীর শাখা হওয়ায় এটি গঙ্গা স্নান নামে পরিচিত। স্নান উৎসব উপলক্ষে নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ, কীর্তন সহ বিভিন্ন আয়োজন করা হয়। এছাড়াও দই, চিড়া, মিষ্টান্ন সহ নানা সামগ্রীর পসরা নিয়ে বসেন বিক্রেতারা। দেশের খবরে পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। কুষ্টিয়ায় ছাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে মহাসড়ক অবরোধ। পাবনার চরে মহিষের বাথান, ভাগ্য বদলেছেন অনেক খামারি। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। স্বতন্ত্র যাত্রা, একত্রিত আমরা, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে, এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। সকাল 9:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রেডিওথেরাপি বিভাগের আয়োজনে করা হয় র্যালি। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সাজ্জাদ মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও। হাসপাতালটির কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ, ডাক্তার সামিরা তৌফিক রেশমা সহ CMOSH ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সকলেই ক্যান্সার রোগীর পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিতের অঙ্গীকার করেন। বাংলাদেশে 1.5 লাখ থেকে 1,80,000 প্রতি বছর ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এটা অন্যান্য জায়গায়ও হাই, তবে চিটাংয়ে যেটা হচ্ছে যে আমরা সি বেল্ট এরিয়াতে কিছু ক্যান্সার বেশি পাচ্ছি, ক্যান্সার পেশেন্ট টাউনের থেকে। সবচেয়ে অ্যালার্মিং যে ইয়াংদের বেশি পাওয়া যাচ্ছে। ক্যান্সার যাতে না হয় সেজন্য চিটাংয়ে আমাদের খাদ্য অভ্যাস যেটা আছে, খাবারে অনেক সময় অসাধু কিছু জিনিস মেশানো হচ্ছে, ফরমালিন মেশানো হচ্ছে, আর শুটকিতে হচ্ছে DDT দেওয়া হচ্ছে। প্রতি বছর একবার হলেও ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য আসুন। কুষ্টিয়ারে ছাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সকাল 9:30 থেকে সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে ছাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন তারা।
ঝাউদিয়া সহ আশপাশের 6 ইউনিয়নের কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় অবরোধকারী বলেন, ঝাউদিয়া থানা বাস্তবায়নের সকল কার্যক্রম শেষ হলেও থানা উদ্বোধনে দেরি করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনকারীরা। গুরুত্বপূর্ণ কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যশোরের অভয়নগরে প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফারুক হোসেন, কৃষি অফিসার লাভলি খাতুন উপস্থিত ছিলেন। সভায় রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। এছাড়াও চলতি বড় মৌসুমে কৃষকরা যাতে সময়মতো সার পান সেদিকেও লক্ষ্য রাখতে আমদানিকারক ও ডিলারদের অনুরোধ জানান তিনি। দেশের খবর এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। কৃষি উদ্যোগের খবর। পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে ভাগ্য বদলেছেন অনেক উদ্যোক্তা। লালন পালন ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে মহিষের বাথান। বদলে গেছে গ্রামীণ শ্রমজীবী মানুষের আর্থসামাজিক অবস্থাও। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। পাবনার হেমায়েতপুরের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চর ভগীরথপুর এই গ্রামের কৃষক রাসেল ব্যাপারী কৃষিকাজে ক্রমাগত লোকসানের পর 2019 সালে 7 লাখ টাকায় 3টি গাভী ও 3টি বাছুর মহিষ নিয়ে শুরু করেন বাণিজ্যিক খামার। মাত্র 3 বছরে তার বাথানে এখন মহিষের সংখ্যা 30টি, যার বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। প্রতিদিন দুধ বিক্রি করে অভাব ঘুচে গেছে দরিদ্র এই কৃষক পরিবারের। 7,40,000 টাকার মহিষের থেকে আমার এগুলা মহিষ, তারপরে মানে দুধ বিক্রি করতেছি, খাচ্ছি। এখন 30 লাখ টাকার মহিষ সর্বোচ্চ আছে। তাও আমার পাশের আরো গ্রামে লালপুর এলাকার মোষ পুষতো, আমি ওর দেখা দেখি আমি আসি এই বুদ্ধি করি আমি এই মোষ কিনলাম। একই চিত্র পাশের সানিরদিয়ার, ভবানীপুর, শ্রীকৃষ্ণপুর, চরকামালপুর, দোগাছি ও ভাড়ারা ইউনিয়নের পদ্মাচরের গ্রামগুলোতে গত 1 দশকে মাংস ও দুধের ক্রমবর্ধমান চাহিদায় মহিষের বাজার মূল্য বেড়েছে কয়েক গুণ। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে অনেকেই এখন পুরোদস্তুর খামারি। বছর শেষে একটা গাভী মহিষের থেকে একটা বাচ্চা লাভ হলে ওই বাচ্চাটার দাম 70 থেকে 80 হাজার টাকা লাভ হয়। পরিচালনা ঠিকভাবে না হলে হয় না, ওষুধ পানি সরকার থেকে আমরা যেটা আশা করি সেটা পাই না, সেটা পাই না। খামারে 41-40টা মোষ আছে, আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার, আমাদের লাভবান হচ্ছে মহাজন। মহিষের রোগ ব্যাধি কম, লালন পালন ব্যয় কম, মাংস ও দুধের ক্রমবর্ধমান চাহিদার কারণে লাভ বেশি। শুষ্ক মৌসুমে চারণভূমি, জলাধার ও গোখাদ্যের সহজলভ্যতায় পাবনার চরাঞ্চলে দ্রুত বাড়ছে মহিষের খামারের সংখ্যা। পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলাফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলাফোলা রোগের টিকা প্রদান করে থাকে। 5 বছর আগেও পাবনা জেলায় মোট মহিষের সংখ্যা ছিল মাত্র 7,000। এখন জেলায় 66টি বাণিজ্যিক খামারে এই সংখ্যাটি দাঁড়িয়েছে 22,000-এ। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশের বইমেলা। চতুর্থ দিনের খবর নিয়ে মেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, কিছুক্ষণ আগেও আপনি মেলার খবরাখবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে নিশ্চয়ই মেলায় লোক সমাগম কিছুটা বেড়েছে, আর মেলার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি জানাবেন।
টুম্পা, আসলে সার্বিক পরিস্থিতির কথা যদি বলতে হয়, একটু আগে কিন্তু বলছিলাম যে তখন তো সবে মেলাটার দ্বার খুলেছিল, আর এখন আসলে প্রায় ঘন্টাখানেকের বেশি গড়িয়ে গেছে। স্বভাবতই যত সময় বাড়ছে, দর্শনার্থী বলি কিংবা ক্রেতা বলি কিংবা পাঠক বলি, সবার সংখ্যা কিন্তু বাড়ছে এবং অনেকটা আসলে গমগম হয়ে উঠছে মেলা। এবং এই বেলা যত বাড়বে এই সংখ্যাটা আসলে আরও দ্বিগুণ হবে এবং সমাগমটা আরও বাড়বে। নিরাপত্তার কথা জানতে চাচ্ছিলেন, বরাবরের মতো কিন্তু এবারও আসলে নিরাপদ। সব মিলে আসলে যদি আজকে মেলার খবর বলতে হয়, চতুর্থ দিনের মেলা হিসাবে আমরা আসলে বরাবরই দেখেছি যে প্রথম সপ্তাহটা কিন্তু একটু অগোছালো যায় অমর একুশে বইমেলার। এই একটা সপ্তাহ স্টল গোছানো থেকে শুরু করে সার্বিক আসলে যেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে সেটিও কিন্তু কিছুটা বিঘ্ন হয় এবং একটি সপ্তাহ পরে কিন্তু অনেকটাই গুছিয়ে ওঠে এ প্রাণের মেলা। স্টল গোছানো থেকে শুরু করে সার্বিক আসলে যেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার যেটি থাকে সেটিও কিন্তু কিছুটা বিঘ্ন হয় এবং একটি সপ্তাহ পরে কিন্তু অনেকটাই গুছিয়ে ওঠে এ প্রাণের মেলা। আর আজকে চতুর্থ দিন, সেই হিসেবে কিন্তু একটু আগে বাংলা একাডেমি তথ্য বই অমর একুশে বইমেলা এখন পর্যন্ত বের হলো। আর বইয়ের কথা যদি বলতে হয়, আসলে আমরা প্রথম দিন যদিও তথ্য কেন্দ্র থেকে কোনো তথ্য পাইনি বই বের হওয়ার। কিশোর, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা। মেলা প্রাঙ্গণের খবর জানাচ্ছিলেন সহকর্মী কিশোর জাহান। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বশির গ্লাস শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত 2। বান্দরবান থেকে অপহৃত 7 শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাতপন্থীরা।